প্রথমেই আমি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র, যেটাকে আপনারা ইজেডসিসি নামে জানেন। ইজেডসিসি পূর্ব ভারতের এবং উত্তর পূর্ব ভারতের 9টি রাজ্যের সাংস্কৃতিক বিকাশ, পরিচর্যা, পরিপোষণ ইত্যাদি করে থাকে। সেই 9টি রাজ্যের মধ্যে অন্যতম একটি রাজ্য হলো আমাদের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের মূল অফিস কলকাতায়, পশ্চিমবঙ্গে অবস্থিত, সেই জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা একটু বেশি পরিমাণে সাংস্কৃতিক কাজকর্ম করে থাকি। তো আমাদের সংগঠন বা সংস্থার সঙ্গে সৃজনীর যোগ বহুদিনের। সৃজনী গোবরডাঙ্গায় অবস্থিত হলেও ভারতবর্ষের নানা প্রান্তে তারা তাদের শিল্পের উপস্থাপনা করে। মূলত বনানীর নেতৃত্বে এবং শঙ্করদার ব্যবস্থাপনায় নৃত্যচর্চার অন্যতম একটি কেন্দ্র সৃজনী আজকে তার বাৎসরিক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি শুরুতেই দেখছিলাম ঘোষণা হলো যে আনন্দ শঙ্করের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে একটা নৃত্য প্রস্তুত করা হচ্ছে। দেখলাম আনন্দ শঙ্করের সেই অসাধারণ অর্কেস্ট্রার সঙ্গে রবীন্দ্রসঙ্গীতকে মিলিয়ে একটি সুন্দর উপস্থাপনা। আপনারা জানেন সমগ্র ভারতবর্ষে উত্তর থেকে দক্ষিণ প্রচুর নৃত্যশৈলী আছে, লোকনৃত্য আছে। তার মধ্যে যে 7টি নৃত্যের ধারাকে শাস্ত্রীয় নৃত্য বলা হয় সেগুলি হল কেরালার মোহিনীঅট্টম এবং কথাকলি, তামিলনাড়ুর ভারতনাট্যম, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, ওড়িশার ওডিসি, আসামের সত্রিয়, মণিপুরের মণিপুরি। দুর্ভাগ্যের হলেও এটা সত্যি, বাংলায় যে নৃত্যের ধারা প্রচলিত আছে সেই নৃত্যের কোনো ধারাকেই এখনো পর্যন্ত ভারত সরকার তথা সঙ্গীত নাটক একাডেমি শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দেয়নি। কিন্তু পশ্চিমবঙ্গে আছে, বাংলায় আছে। গৌড়ীয় নৃত্য আমাদের পশ্চিমবঙ্গের এমন একটি নৃত্যশৈলী যা শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা পাওয়ার সব রকম গুণাবলী যার মধ্যে আছে। আমাদের এই পশ্চিমবঙ্গের বহু প্রথিতযশা শিল্পী সেই আন্দোলনে নির্লিপ্ত যে পশ্চিমবঙ্গের অন্যতম নৃত্যশৈলী গৌড়ীয় নৃত্যকে শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দিতে হবে, তার আন্দোলন করছে। কিন্তু আমার ভালো লাগলো সৃজনের এই উপস্থাপনা একটি কারণে, আমাদের বাংলা তথা ভারতবর্ষের জাগ্রত বিবেক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি শুধু কবিতা লিখেই ক্ষান্ত হননি, ছোট গল্প লিখেই ক্ষান্ত হননি, উপন্যাস লিখেই ক্ষান্ত হননি,
নাটক লিখে ক্ষান্ত হননি। তিনি এমন ক্রান্তদর্শী মানুষ ছিলেন যার সৃষ্টিশীলতা শিল্পের প্রত্যেকটি ধারাকে তিনি স্পর্শ করেছিলেন এবং স্পর্শ করে বিকশিত করেছিলেন। তাই রবীন্দ্রনাথকে বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন আধুনিক মানুষ। রবীন্দ্রনাথ রবীন্দ্র নৃত্যের যে ধারা পশ্চিমবঙ্গে প্রচলিত করে গেছেন, সেই ধারা ভারতীয় এই যে সাতটি শাস্ত্রীয় নৃত্যশৈলী, তার থেকে কোনো অংশেই কম না। কিন্তু তিনি সেই ক্রান্তদর্শী দার্শনিক, যিনি বুঝেছিলেন যে সমন্বয়ের জন্য শিল্প যদি তার দুবাহু তুলে আকর্ষণ না করে, আধুনিকতাকে জায়গা না দেয়, সংযোজনকে না করতে পারে, তাহলে কোনো শিল্পই বেঁচে থাকতে পারে না। তাই রবীন্দ্র নৃত্যের সঙ্গে তিনি বহমানত শিল্পের শৈলীগুলোকে একত্রিত করে একটি আধুনিক নৃত্য ধারার প্রচলন করেছিলেন। অবনীন্দ্রনাথ ঠাকুর যেমন বাংলা চিত্রশিল্পের, শুধু বাংলা নয়, ভারতীয় চিত্রশিল্পের মহান আধুনিক দার্শনিক, আর বলা হতো অবন ঠাকুর ছবি লেখেন, অর্থাৎ ছবি আঁকার মধ্যে তিনি লেখেন, একটা গল্প বলেন। তেমনি রবীন্দ্রনাথও তাঁর সৃষ্ট নৃত্যশৈলীর সঙ্গে কথা বলেন, একটা দর্শনের উদ্ভব ঘটায়। তাই তিনি আধুনিক। কিন্তু মুশকিল হলো আনন্দশঙ্কর, উদয়শঙ্কর এই ধারার যারা ভারতীয় নৃত্যকে আধুনিকতার শীর্ষে পৌঁছিয়েছেন, তাদের মূল্যায়ন আজ পর্যন্ত ভারত সরকার করে উঠতে পারেনি। আমার এই নৃত্যটি দেখে ভালো লাগার কারণ, এক উত্তর আধুনিক নৃত্যশৈলীর সঙ্গে সর্বকালের সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদ রবীন্দ্রনাথ, তাঁর নৃত্যকে যোগ করা হয়েছে। এটি একটি অসাধারণ উপস্থাপনা। এই ছেলেমেয়েরা কথা বললে কিন্তু কথা বলা যায় না। নৃত্য এগুলো একটু জানা দরকার। শুধু নাচলে হবে না, তথ্যগত জ্ঞান যদি না থাকে তাহলে নৃত্যের উপস্থাপনা ঠিকঠাক হবে না। নৃত্য কলা অন্যতম একটি প্রাচীন কলা, যা ভারতীয় কালচারাল ফিলোসফিতে, অর্থাৎ ভারতীয় সাংস্কৃতিক দর্শন অনুযায়ী মূলত অধ্যাত্মবাদের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। এই যে নটরাজকে মালা দিলাম, প্রত্যেকটি নৃত্যশৈলীর মধ্যে একটি অধ্যাত্মবাদ যুক্ত হয়ে মূলত আমরা ভগবান দেবতা বিশ্বাস করি না করি, মন্দিরে উপস্থাপিত করার জন্যই ভারতীয় নৃত্যশৈলীর জন্ম। কিন্তু সবসময় এটা মনে রাখতে হবে, যে কোনো জাতি এবং সমাজকে তার কোনো উপাদান যদি দেবতা নির্ভর সৃষ্টি হয়ে থাকে, যেমন আমাদের নৃত্য, আমাদের সঙ্গীত তো ব্রহ্মসঙ্গীত, ব্রহ্মের উপাসনার জন্য সুর সাধন করে সেখান থেকে তৈরি হয়েছে সঙ্গীত।
নৃত্য তেমনি মূলত মন্দিরে পরিবেশিত হতো দেবতাদের তুষ্ট করার জন্য। সেই জায়গা থেকে একমাত্র ভারতীয় নৃত্যশৈলী যা সমাজ এবং মানবতাকে একই সঙ্গে জুড়ে দিয়ে মানুষের জন্য নৃত্য উপস্থাপন করা শুরু হলো। সেই শুরুটা করেছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের পরবর্তীকালে উদয়শঙ্কর, আনন্দশঙ্কর, তার পরবর্তীকালে বহু প্রথিতযশা শিল্পী। প্রত্যেকটি শিল্পের একটি নিজস্ব ভাষা আছে। নৃত্যের ভাষা হচ্ছে তার মুদ্রা এবং ভঙ্গিমা। আপনারা যখন ওডিসি নৃত্য দেখবেন তখন স্বাভাবিকভাবেই দেবতার বন্দনার কৌশল, মুদ্রা, ভঙ্গিমা প্রচুর পরিমাণে উপস্থাপিত। যখন মোহিনীঅট্টম দেখবেন তারও সেই একই পদ্ধতি। কিন্তু যখন কথাকলি দেখবেন তখন বুঝবেন যে সেখানে দেবতার বাইরেও মানবায়ন করে নৃত্য সাধারণ মানুষের জন্য পরিবেশিত হচ্ছে, একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে। আপনি কুচিপুটি যখন দেখবেন তখন দেখবেন যে একইভাবে শুধুমাত্র অধ্যাত্মবাদের উপর আস্থা রেখে, বিশ্বাস রেখে যে মুদ্রা এবং ভঙ্গিমায় কুচিপুটি পরিবেশিত হয়, সত্রিয় পরিবেশিত হয়, পুরী পরিবেশিত হয়, তা একেবারে সম্পূর্ণ অধ্যাত্মবাদকে নিবেদিত করে। একমাত্র রবীন্দ্রনাথ, রবীন্দ্র নৃত্য যখন পরিবেশিত হয় তখন মানুষরূপী দেবতার জন্য তার ভঙ্গিমা, তার মুদ্রা, তার ব্যাকরণ, তার বৈধতা সবকিছুই উজাড় করে দেওয়া হয়। তাই সঠিক অর্থে এই যে আনন্দশঙ্করের অর্কেস্ট্রার সঙ্গে জোড়া হলো একটুকু ছোঁয়া লাগে। অর্থাৎ রবীন্দ্রনাথের অনেক ব্রহ্মসঙ্গীত তো আছে, সেই ব্রহ্মসঙ্গীতকে এনে এর সঙ্গে জুড়ে দিতে পারতেন। ব্রহ্মসঙ্গীত একেবারেই উপাসনা ধর্মী, তা না করে বনানী যেভাবে সম্পাদনা করলেন, আধুনিকতার সঙ্গে উত্তর আধুনিক আর একটি মানবায়িত সঙ্গীতকে যুক্ত করে নৃত্যের পরিবেশন করলেন, তাতে আমরা সৃজনীর আজকের এই অনুষ্ঠানের চরম সার্থকতা অনুভব করি। আমি ধন্যবাদ জানাই সমস্ত শিল্পী এবং শিক্ষকদের, যারা হয়তোবা এতটা ভেবে করেননি, কিন্তু ভাবনাটা অসাধারণ রূপে প্রস্ফুটিত হয়েছে, যেটাকে আমার মতে আমি দেখলাম। আপনারাও নিশ্চয়ই তাই উপভোগ করেছেন এবং দেখেছেন। নৃত্যকলা এটাই হওয়া উচিত। যদি আধুনিকতার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে না পারে, তাহলে পৃথিবীর কোনো শিল্পই চিরস্থায়ী হয়ে উঠতে পারে না। তার প্রকৃষ্ট উদাহরণ আমাদের সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষায় এত ঋদ্ধ সাহিত্য ছিল, দর্শন ছিল, বিজ্ঞান ছিল, সমাজ ভাবনা ছিল, তা সাধারণ মানুষের নাগালের বাইরে যখন চলে গেল তখন তা হারিয়ে যেতে বসল। কারণ কজন আপনারা এখানে যতজন উপস্থিত আছেন বলুন তো, কজন মানুষ সংস্কৃততে কথা বলেন, নাকি সংস্কৃত পাঠ করেন বা সংস্কৃত বুঝতে পারেন? অথচ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি ভাষা, তা আজ প্রায় বিলুপ্তির পথে। পালি নামক একটি ভাষা
যা পৃথিবীর 1/3 একদিন প্রভাবিত করেছিল গৌতম বুদ্ধের দর্শন, বাণী ইত্যাদি নিয়ে, সেই পালি ভাষা আজকে মৃত। কেউ শোনেন পালিতে কেউ কথা বলে? পালি ইউনিভার্সিটিতে শুধুমাত্র পড়ানো হয়, তাও কলকাতা বিশ্ববিদ্যালয়ে, এবং সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা হাতে গোনে 3-4 জন। এত ঋদ্ধ সাহিত্য হওয়া সত্ত্বেও সারা পৃথিবীতে হানদের মুখের ভাষা, চীনের হান উপজাতির মানুষরা যে ভাষায় কথা বলেন, সেই ভাষা মৃত, তার শিল্প মৃত, আর খুঁজে পাওয়া যায় না। আমরা চাই না আমাদের কোনো ভারতীয় শিল্পকলা এইভাবে ভ্যানিশিং আর্ট হিসেবে পরিণত হোক। তাই আধুনিকতা যুক্ত করে মানুষের প্রয়োজন অনুযায়ী মানুষকে বোঝানোর জন্য এইভাবে সংযুক্তিকরণ যে কোনো শিল্পের ক্ষেত্রেই প্রয়োজন। সেই প্রয়োজন অনুভব করে সৃজনী তার দীর্ঘদিনের পথ চলা শুরু করেছে। আমি আশা করব আগামীতেও সৃজনী এই ভাবনায় নৃত্য কলাকে এগিয়ে নিয়ে যাবে এবং সমাজ বিকাশের ধারাকে আরো বেশি অগ্রগতির দিকে চিহ্নিত করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের নির্দেশক যে আশিস বাণী এবং সৃজনীর জন্য যা বক্তব্য রাখলেন, আমরা চেষ্টা করব সেই পথে চলতে।